নমস্কার। দৃষ্টিকোণের তরফ থেকে আজকের এই আলোচনায় আমরা নাটকীয় বিশেষ শিল্পরূপ ট্র্যাজেডি সম্পর্কে আলোচনা করতে চাই। ট্র্যাজেডি শব্দটা একটা গ্রিক শব্দ, যার বাংলা করা হয়েছে বিষাদান্ত বা বিয়োগান্ত নাটক। শব্দটার মূল যে উৎস সেটা হচ্ছে ট্র্যাগোডিয়া, TRAGOIDIA। এই ট্র্যাগোডিয়া শব্দ, যার বাংলা ছাগ সঙ্গীত বা ছাগলের গান। নাটকীয় এই শিল্প প্রকরণের সঙ্গে ছাগলের গানের সংযোগ কতটা সে নিয়ে প্রশ্ন থেকে যায়। আসলে গ্রিস দেশে ডায়োনিসাস নামে এক প্রাচীন দেবতার পুজো করা হতো এবং সেই পুজোয় ছাগল বলিদানের প্রথা প্রচলিত ছিল এবং এই ছাগল বলিদানের সময় তারা এক বিশেষ অনুষ্ঠান করতেন, যেটাকে বলা হয় ডিথুরাম্প বা ডাইথুরাম্প। এই ডাইথুরাম্প বা ডিথুরাম্প জাতীয় যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে ঘিরেই মূলত এই একটা ট্র্যাজিক বা একটা বিষাদমূলক একটা আবহের সৃষ্টি হতো এবং তার থেকেই হয়তোবা এই ট্র্যাজেডি শব্দটাকে বেছে নেওয়া হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, ট্র্যাজেডি নামক এই বিশেষ যে নাটকীয় শিল্প রীতি বা প্রকরণ, এর প্রয়োগ কিন্তু পাশ্চাত্য সাহিত্যের ইউরোপে প্রথম গ্রিস দেশেই ঘটেছিল এবং সেখানকার যে বিখ্যাত নাট্যকাররা ছিলেন এসকাইলাস, সোফোক্লিস বা ইউরিপিডিস, তারা যীশুখ্রিস্টের জন্মের প্রায় 500 বছর আগে থেকে এই ধরনের বিয়োগান্ত বা বিষাদান্ত বা করুণ রসাত্মক নাটকগুলো লিখতেন। ইস্কাইলাসের যে বিখ্যাত নাটক বন্দি প্রমিথিউস বা আগামেনন, সোফোক্লিসের রাজা অয়দিপাউস, আন্তিগোনে, ইলেকট্রা, কিংবা ইউরিপিডিসের লেখা মিডিয়া, দ্য ট্রোজান উইমেন, এই ধরনের নাট্যরীতির বিশেষ উদাহরণ। যদিও ট্র্যাজেডি শব্দটাকে তারা সেই সময় কিন্তু প্রয়োগ করেননি। ট্র্যাজেডি শব্দটিকে প্রথম সাহিত্যিক পরিভাষা হিসেবে যিনি ব্যবহার করলেন, তিনি হচ্ছেন আরও একজন গ্রিক লেজেন্ড, তার নাম হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল তার পোয়েটিক্স গ্রন্থের ষষ্ঠ অধ্যায়ে ট্র্যাজেডি শব্দটিকে প্রয়োগ করলেন এবং তিনি ট্র্যাজেডির একটি বিখ্যাত সংজ্ঞাও দিয়েছিলেন, যেটিকে পরবর্তীকালে বাইওয়াটার তার ইংরেজিতে অনুবাদ করেছিলেন এবং সেখানে ট্র্যাজেডি বলতে বলা হয়েছে যে ট্র্যাজেডি ইজ অ্যান ইমিটেশন অফ অ্যান অ্যাকশন দ্যাট ইজ সিরিয়াস, কমপ্লিট অ্যান্ড অফ এ সার্টেন ম্যাগনিটিউড in language embellished with each kind of artistic ornament. The several kinds being found in separate parts of the play in the form of action, not of narrative, through pity and fear affecting the proper purgation of this emotion. অর্থাৎ অ্যারিস্টটল যেটা বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে সেই ঘটনার অনুকরণ ট্র্যাজেডি, যেটা হবে অবশ্যই গুরুগম্ভীর। ট্র্যাজেডি হবে কিছুটা আয়তন বিশিষ্ট, ট্র্যাজেডি হবে স্বয়ংসম্পূর্ণ, যার আদি, মধ্য এবং অন্ত থাকবে। ট্র্যাজেডি হবে আনন্দদায়ক উপাদানে তৈরি এবং এই ট্র্যাজেডি নাটক অবশ্যই নাটকীয় রীতিতে লেখা হবে, তা কখনোই বর্ণনাত্মক রীতিতে লেখা হবে না। এবং ট্র্যাজেডি নাটক যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ পরিণতিতে গিয়ে পৌঁছবে, ক্যাটাস্ট্রফি পর্যায়ে গিয়ে পৌঁছাবে, তখন তা দর্শকের চিত্তে পিটি অ্যান্ড ফিয়ার, অর্থাৎ বিষাদ এবং ভয় বা শঙ্কা জাগিয়ে তুলবে। ট্র্যাজেডি নাটকের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো খুব গুরুত্বপূর্ণ। ট্র্যাজেডির সংজ্ঞা দিতে গিয়ে বাংলায় বলা যায় এই রকম যে সাধারণত গুরুগম্ভীর বিষয় নিয়ে রচিত যে নাট্যরীতি স্বয়ংসম্পূর্ণ, যা আদি, মধ্য এবং অন্ত সমন্বিত এবং যা দর্শকের হৃদয়ে করুণা ও ভীতি সঞ্চার করে, তাকেই বলা হবে ট্র্যাজেডি।
তো এই যে ট্র্যাজেডি নাটক, এই ট্র্যাজেডি নাটকের ক্ষেত্রে নায়ক চরিত্রের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। এখন দেখা যায় যে ট্র্যাজেডি নাটকের যে নায়ক, যেমন রাজা অয়দিপাউস কিংবা আন্তিগোনে, যেগুলো গ্রিক নাট্যকাররা সৃষ্টি করলেন, পরবর্তীকালে এলিজাবেথিয়ান পর্বে যখন লেখা হচ্ছে ইংল্যান্ডে ম্যাকবেথ, কিং লিয়ার, ওথেলো বা হ্যামলেটের মতন যে সমস্ত নাটকগুলো, সেই সমস্ত নাটকের ক্ষেত্রে নাটকের নায়ক চরিত্র বিচার করতে গিয়ে দেখা যায় যে ট্র্যাজেডির হবে অবশ্যই কোনো সৎ বংশজাত, কোনো উচ্চ অভিজাত বংশজাত বা কোনো এক রাজন্যবর্গের চরিত্র। তিনি সবসময় অ্যাবাভ দ্য কমন লেভেল, সাধারণের থেকে তিনি অবশ্যই অনেক উচ্চ স্তরের ব্যক্তি হবেন এবং তার যে পতন, তার যে দুর্দশা, সেটা ক্রমশ পাঠকের মনের মধ্যে, পাঠকের হৃদয়ের মধ্যে একটা বিষাদ এবং শঙ্কা জাগিয়ে তুলবে। দেখা যাচ্ছে নায়ক পরিস্থিতির সঙ্গে ক্রমশ মানিয়ে নিতে না পেরে কিংবা পরিস্থিতির প্রতিকূলতায় নায়ক ক্রমশ পিছু হটে যাচ্ছেন, দেওয়ালে তার পিঠ ঠেকে যাচ্ছে, তিনি ক্রমশ সমাজ থেকে বিচ্যুত হতে হতে একদম লোনলিনেস ফিল করছেন, একা হয়ে যাচ্ছেন, নিঃসঙ্গ হয়ে যাচ্ছেন। তার সেই অসহায়ত্ব থেকে তার যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডি হচ্ছে পাঠকের মনের মধ্যে একটা ধাক্কা বা আঘাত দেবে। খুব ভালো যে চরিত্র, খুব খারাপ যে চরিত্র, সেগুলো সাধারণত ট্র্যাজেডির নায়কের উপযোগী নয়। যদিও পরবর্তীকালে এ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তো যাই হোক, ট্র্যাজেডি নাটকের নায়ক চরিত্রের যে পতন, সেই পতনের ক্ষেত্রে দেখা যায় যে চরিত্রের যে অন্তর্নিহিত যে ত্রুটি, সেই ত্রুটি থেকেই ট্র্যাজেডি নাটকের নায়কের পতন ঘটতে পারে বলে মনে করেছেন গ্রিক ক্লাসিক্যাল নাট্যকাররা। এবং তারা এই চরিত্রের অন্তর্নিহিত দুর্বলতা, সেটাকে তারা ট্র্যাজিক যে ফ্ল, সেটাকে তারা হ্যামার্সিয়া বলে উল্লেখ করেছেন। এবং এর মূলে আছে তাদের যে ব্যক্তিগত যে একটা গর্ব, একটা আত্ম অহংকার, যেটাকে তারা বলেছেন হিউরিস, এবং এরই ফলে তাদের মধ্যে একটা নিয়তি নির্দিষ্ট বা একটা অদৃষ্ট তাড়িত তাদের মধ্যে একটা দুর্দশা বা বিপর্যয় ঘনিয়ে আসে, যেটাকে তারা নেমেসিস বলে উল্লেখ করছেন। এই যে ফেইট বা নিয়তিবাদ, এটাই হচ্ছে গ্রিক ক্লাসিক্যাল ট্র্যাজেডির নায়ক চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডির ক্ষেত্রে দেখা যায় যে নায়কের মধ্যে দেখা যাচ্ছে এমন কিছু ভুল বা এমন কিছু ত্রুটি থেকে যাচ্ছে, যেগুলো কিন্তু যার সঙ্গে সে মানিয়ে নিতে পারছে না এবং পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে না পেরে সে কী করছে, তার সেই অহংকার, তার সেই যন্ত্রণা তাকে বিপর্যয় বা বিনাশের মধ্যে দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। এভাবেই গ্রিক ট্র্যাজেডি বা শেক্সপিয়ারীয় ট্র্যাজেডির নায়ক চরিত্রের ক্ষেত্রে দেখা যায় কখনো অদৃষ্টতাড়িত, নিয়তিতাড়িত, আবার কখনো বা ব্যক্তি চরিত্রের ভেতরে থাকা নানান রকম যে স্বভাব, যে স্বভাবের সঙ্গে মানিয়ে নিতে না পেরে সে সমাজ থেকে ক্রমশ ছিটকে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। এইভাবেই নাটকের মধ্যে নায়ক চরিত্র ক্রমশ দুর্দশা বা বিপর্যয়ের সম্মুখীন হয়, তার চরিত্রের মধ্যে ঘনিয়ে আসে ট্র্যাজেডি। এবার আসি ট্র্যাজেডির উপাদান প্রসঙ্গে। ট্র্যাজেডির উপাদানগুলিকে অ্যারিস্টটল 6টি ভাগে ভাগ করেছেন। 1. কাহিনী বা বৃত্ত বা নাটকের প্লট। 2. নাটকের চরিত্র বা ক্যারেক্টার। 3. বাচন বা ডিকশন। 4. মনন বা থট। 5. দৃশ্যসজ্জা বা স্পেকট্যাকল। এবং 6. সঙ্গীত বা মেলোডি। বিষয়গুলো একটু বিশ্লেষণে বলি। প্রথমে আসে কাহিনী বা প্লট। কাহিনী বা প্লট এটি হচ্ছে নাটকের সবথেকে মুখ্য উপাদান এবং অ্যারিস্টটল তার নাটকে কাহিনীকেই বা প্লটকে তিনি চরিত্রেরও ওপরে স্থান দিয়েছেন। এখন এই কাহিনী নানাভাবে থাকতে পারে। কাহিনী হতে পারে সরল কাহিনী বা সরল প্লট, আর দ্বিতীয়ত হচ্ছে জটিল বৃত্ত বা কমপ্লেক্স প্লট। এই যে সরল কাহিনী, এর মধ্যে কোনো রকম শাখা কাহিনী বা উপকাহিনী থাকবে না, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা রানী।
কাহিনী এখানে একমুখীভাবে এগিয়ে চলবে। আর দ্বিতীয়ত যে কাহিনী, সেখানে দেখা যাবে একাধিক চরিত্র ভিড় করছে এবং নাটকের যে পরিস্থিতি, নাটকের মধ্যে ক্রমশ একটা জটিলতা সৃষ্টি করছে। সরল কাহিনী এবং জটিল কাহিনীর পাশাপাশি অ্যারিস্টটল নাটকের সঙ্গীতকে কেন্দ্র করে প্লটকে আরও 4টে ভাগে ভাগ করেছেন, যেখানে কোরাস বা সঙ্গীত হচ্ছে মুখ্য। কোরাসের যে আগের অংশ, সেই অংশটাকে বলা হচ্ছে প্রলগ। তারপর থাকছে কোরাস, দুটো সঙ্গীতের মাঝখানে যে অংশ, সেই অংশটাকে বলা হচ্ছে এপিসোড, এবং একদম শেষ অংশটাকে বলা হচ্ছে এক্সোড। তো এইভাবেই নাটকের প্লটকে দাঁড় করানো হয়। প্লটের মধ্য দিয়েই সমস্ত চরিত্র থেকে আরম্ভ করে, দৃশ্য থেকে আরম্ভ করে সব কিছুর বিকাশ এবং বিবর্তন গড়ে ওঠে। তাই কাহিনী বা প্লট নাটকের ট্র্যাজেডির একটি প্রধান উপাদান। দ্বিতীয়ত আসি চরিত্রের প্রসঙ্গে। চরিত্র হচ্ছে ক্যারেক্টার, যারা মূলত কাহিনীকে আশ্রয় করে বেড়ে ওঠে। এই চরিত্র নাটকের ট্র্যাজেডিকে প্রধান করে তোলে। চরিত্রের বিনাশ বিপর্যয়ের মধ্য দিয়ে নাটকের ট্র্যাজেডি প্রধান হয়ে ওঠে। তাই চরিত্রের ভূমিকা ট্র্যাজেডির উপাদানের সাথে অত্যন্ত অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন এই চরিত্রকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে নিষ্ক্রিয় চরিত্র, যে চরিত্র নাটকের মধ্যে থাকবে। যেমন প্রফুল্ল নাটক, যোগেশ চরিত্র রয়েছে, কিন্তু যোগেশ ক্রমশ কী হচ্ছে, যোগেশ একটা প্যাসিভ ক্যারেক্টার হয়ে যাচ্ছে। কিন্তু যোগেশ প্যাসিভ ক্যারেক্টার হলেও তার মধ্যে কিন্তু তার নাটকে সে হয়তো অংশগ্রহণ করছে বটে, কিন্তু তার অংশগ্রহণটা অত সক্রিয় নয়। কিন্তু সক্রিয় না থাকলেও দেখা যাচ্ছে কি যে তার মানসিকভাবে একটা কিন্তু তার বিবর্তন বা বিকাশ চলছে, মানসিক ঘাত প্রতিঘাতে সে কিন্তু জর্জরিত হচ্ছে। আর আরেকটা হচ্ছে সক্রিয় চরিত্র। এরা হচ্ছে নাটকের মূল কাহিনীটাকে টেনে নিয়ে যায় এবং এদেরকে আশ্রয় করে নাটকের ট্র্যাজেডি গড়ে ওঠে। 3 নম্বর, বাচন বা ডিকশন, অর্থাৎ ভাষা রীতির কথা বলা হয়েছে। ভাষা রীতিকে বলতে বোঝানো হয়েছে যে প্রাচীনকালে যখন একটা নাটক লেখা হয়েছিল, সেই সমস্ত নাটকগুলো গ্রিস দেশে সবই কিন্তু এই বাচন বা ডিকশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ সেখানে নাটকগুলো কবিতার আকারে, পদ্যের আকারে লেখা হতো। এবং গ্রিস দেশে এই পদ্যের আকারে লেখা এই যে নাটক, এগুলোকে ওখানে বলা হচ্ছে ক্লোজেট ড্রামা। তো পরবর্তীকালে দেখা যাচ্ছে শেক্সপিরিয়ান আমলের রীতিতে বা এলিজাবেথিয়ান পর্বে যে সমস্ত রোম্যান্টিক নাটকগুলো লেখা হলো, সেই সমস্ত রোম্যান্টিক নাটকে মার্লো, শেক্সপিয়ারেরা যারা লিখছেন, সেই সমস্ত রোম্যান্টিক নাটকে আস্তে আস্তে কী হয়েছে না, আস্তে আস্তে ঘটনা কিন্তু একটা ভিন্ন আকার নিচ্ছে এবং সেখানে ডিকশন বদলে যাচ্ছে, গদ্য রীতি আসছে। গ্রিস দেশের পর যেমন রোমে সেনেকান ট্র্যাজেডি জন্ম হচ্ছে, রোমহর্ষক ট্র্যাজেডি আসছে, খুন সন্ত্রাস জখমের মধ্য দিয়ে রোমে যখন ট্র্যাজেডি গড়ে উঠছে, সেইখান থেকেই দেখা যাচ্ছে যে কবিতার ভাষা থেকে আস্তে 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 গদ্য ভাষার মধ্য দিয়ে নাটকের যে চরিত্র, সেই চরিত্রগুলোর যে বক্তব্য, সেই বক্তব্যগুলোকে যেন আরও প্রতিষ্ঠিত করবার কথা ভাবা হচ্ছে, বিষয়গুলোকে আরও বস্তুগত করা হচ্ছে, আরও বাস্তব উপযোগী করে তোলা হচ্ছে। তো যাই হোক, এই বাচন বা ভাষা রীতি সেই কারণেই নাটকের একটা মূল অবলম্বন। এবং মনে রাখতে হবে এই পজিশন অফ দ্য ভার্স, এটাই হচ্ছে কিন্তু বাচনের মূল উপাদান। পরের পয়েন্টে আসি আমরা। পরের পয়েন্ট হচ্ছে মনন, বা আমরা যেটাকে বলেছি থট। অর্থাৎ যখন একটা নাটক ট্র্যাজেডি নাটক হিসেবে দাঁড় করানো হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে চরিত্রের যে মননশীলতা, চরিত্রের যে বিভিন্ন রকম ঘাত প্রতিঘাত, চরিত্রের যে মানসিক বিবর্তন, যেটা আস্তে আস্তে নাটকটাকে ক্রমশ ব্যঞ্জনার আকার দেয়, নাটকটাকে কিন্তু ক্রমশ একটা উচ্চ স্তরে নিয়ে যায়। তাই নাটকীয় যে মূল চরিত্র, মুখ্য যে চরিত্র বা নায়ক চরিত্র, সেই চরিত্রের মননধর্মিতা ট্র্যাজেডি নাটকের কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। পরের পয়েন্টে আসি আমরা, দৃশ্যসজ্জা বা স্পেকট্যাকল। দৃশ্যসজ্জা বলতে যে প্রত্যেকটা যে বিরাট যে কাহিনী, সেই প্লটটাকে কী করা হয়েছে, বিভিন্ন দৃশ্যে ভাগ করা হয়েছে এবং বিভিন্ন দৃশ্যের মধ্য দিয়ে চরিত্রের যে মানসিক যে রূপ পরিবর্তন, ঘটনার স্থান পরিবর্তন, সেই বিষয়গুলোকে দেখানো হচ্ছে। তো যাই হোক, দৃশ্যসজ্জা হচ্ছে নাটকের ট্র্যাজেডি নাটকের যে উপাদান, তার অন্যতম অঙ্গ। এবং সবশেষে আমরা আসবো যে সঙ্গীতের কথা। সঙ্গীত বলতে বোঝায় কোরাস। আমরা একটু আগেই দেখলাম যে সঙ্গীতকে কেন্দ্র করে একটু আগেই প্লটটাকে আমরা ভাগ করেছি এবং সেখানে আমরা দেখিয়েছি যে প্রলগ, এক্সোড বা এপিসোড বা এক্সোড, এই যে ভাগগুলো আমরা করেছিলাম, সেগুলো মূলত কিন্তু সঙ্গীতকে অবলম্বন করেই গড়ে উঠেছিল। এবার আসি ট্র্যাজেডির শ্রেণী বিভাগ প্রসঙ্গে।
এখন ঘটনা হচ্ছে এটাই যে ট্র্যাজেডির যে শ্রেণী বিভাজন সেটাকে বিভিন্ন সমালোচক বিভিন্ন ভাগে ভাগ করেছেন। কাল বা সময়ের নিক্তিতে যদি দেখি তাহলে দেখা যায় যে গ্রিস দেশে যীশুখ্রিস্টের জন্মের আগে যে ধরনের ট্র্যাজেডি লেখা হয়েছিল সেই ট্র্যাজেডিগুলোকে বলা হয়েছে ক্লাসিক্যাল ট্র্যাজেডি। পরবর্তীকালে ইংল্যান্ডে যে ট্র্যাজেডি ঘটল এলিজাবেথেন পর্বে, সেই সময়ের যে ট্র্যাজেডি নাটক সেই ট্র্যাজেডিগুলোকে বলা হলো রোম্যান্টিক ট্র্যাজেডি। ক্লাসিক্যাল ট্র্যাজেডির রচয়িতাদের মধ্যে আমরা নাম আগেই বলেছি, ইউরিপিডিস, সোফোক্লিস, স্কাইলাস প্রমুখদের নাম। রোম্যান্টিক ট্র্যাজেডি যারা লিখেছিলেন তাদের মধ্যে খুব উল্লেখযোগ্য নাম হচ্ছে শেক্সপিয়ার, মার্লো প্রমুখ নাট্যকার। এরপর বর্তমানে 19 বা 20 শতাব্দীতে এক ধরনের ট্র্যাজেডি নাটক লেখা হচ্ছে, যে নাটকগুলো মূলত সমাজ সমস্যাকে কেন্দ্র করে লেখা হচ্ছে। তো এইভাবে কাল বা সময়ের নিরিখে ট্র্যাজেডির একটা ভাগ করা হয়, আর একটা বিষয় অনুযায়ী ট্র্যাজেডির ভাগ করা হয়। সেটা হচ্ছে যেমন ক্লাসিক্যাল ট্র্যাজেডি, রোম্যান্টিক ট্র্যাজেডির কথা আমরা বললাম, ঠিক তেমনি করে আরও একটা ট্র্যাজেডি আছে হিরোইক ট্র্যাজেডি, যে ট্র্যাজেডির জন্ম দিয়েছিলেন ড্রাইডেন ইংল্যান্ডে। এছাড়াও আছে রিভেঞ্জ ট্র্যাজেডি, হিরোইক ট্র্যাজেডির আগে লেখা হয়েছিল এবং রোমে লেখা হয়েছিল, লিখেছিলেন সেনেকা। খুন, হত্যা, জখম, সন্ত্রাস ইত্যাদিকে কেন্দ্র করে অত্যন্ত নৃশংস বা রোমহর্ষক পরিবেশের মধ্য দিয়ে সেনেকা এই ধরনের ট্র্যাজেডিগুলো লিখেছিলেন এবং তিনি পরবর্তীকালে ইউরোপে ট্র্যাজেডি রচনার একটা পথ নির্মাণ করেন, যেখানে দেখা গেল যে দৈব দুর্বিপাক ইত্যাদিকে কাটিয়ে উঠে বা ঈশ্বর বা পুরোহিততন্ত্র ইত্যাদিকে কাটিয়ে উঠে মানুষ কিন্তু ক্রমশ চরিত্রকে কেন্দ্র করে ট্র্যাজেডি নাটক লিখছে এবং এই ধরনের ট্র্যাজেডি রোম্যান্টিক ট্র্যাজেডিগুলোতে লেখা হলো। পরবর্তীকালে আমরা আরও এক ধরনের ট্র্যাজেডি পেলাম, সেটা হচ্ছে গার্হস্থ্য বিষাদান্ত ট্র্যাজেডি। এছাড়াও আরও এক ধরনের ট্র্যাজেডি সমাজ সমস্যাকে কেন্দ্র করে যে ট্র্যাজেডি। তো এই ট্র্যাজেডির মধ্যে বা দেখা গেছে যে আধুনিককালে যে আবার নতুন করে নয়া যে ধ্রুপদী রীতি, সেই রীতিতে আশ্রয় করেও ইংল্যান্ডে, ফ্রান্সে, তারপর জার্মানিতে নাটক লেখা হয়েছিল। তো এই রকম সমাজ সমস্যাকে কেন্দ্র করে যে নাটকগুলো লেখা হলো তার মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্যভাবে যিনি লিখলেন তার নাম হচ্ছে ইবসেন। তো এই রকম সমাজ সমস্যামূলক গার্হস্থ্য, রোম্যান্টিক ট্র্যাজেডি, হিরোইক ট্র্যাজেডি ইত্যাদি বিভিন্ন ভাগে ট্র্যাজেডির শ্রেণী বিভাজন ঘটানো হয়ে থাকে। ট্র্যাজেডির কথা বলতে গিয়ে যে কথাটা আমাদের সবার আগে বলা উচিত সেটা হচ্ছে ক্যাথারসিস। যখন ট্র্যাজেডির সংজ্ঞা অ্যারিস্টটল দিয়েছিলেন তখন অ্যারিস্টটলের কথার মধ্যে দিয়ে যে পিটি অ্যান্ড ফিয়ার এই বোধের কথা উঠেছিল, তখন তিনি ক্যাথারসিস শব্দটিকেও তুলে ধরেছিলেন। এখন ক্যাথারসিস বলতে কী বোঝায় সে সম্পর্কে তিনি কোনো বিশ্লেষণ করেননি। এ নিয়ে বিভিন্ন সমালোচক বিভিন্ন মতামত দিয়েছেন। লুকাস বলে এক সমালোচক, তিনি তো মনে করেছেন যে ক্যাথারসিস এটা হচ্ছে চিকিৎসা শাস্ত্রের বিষয় এবং সেখানে ব্যক্তির মানসিক সংশোধন কাজে ক্যাথারসিস শব্দটাকে প্রয়োগ করা হয়। কিন্তু ক্যাথারসিস শব্দের বাংলা করা হচ্ছে ভাব বিমোক্ষণ। কিন্তু দেখা যায় যে যখন একটা চরিত্র নাটক করে এবং নাটক করতে করতে চরিত্র ক্রমশ ট্র্যাজিক সংবিদ লাভ করছে, বিনাশ বিপর্যয়ের মধ্য দিয়ে ট্র্যাজেডির নায়ক চরিত্র ক্রমশ যখন নিঃসঙ্গ হয়ে পড়ছে, দেয়ালে যখন তার পিঠ প্রায় ঠেকে যাচ্ছে, সেই নিঃসঙ্গতা বোধ থেকে তার মধ্যে যে একটা চূড়ান্ত হাহাকার উঠে আসে, যে দর্শক, যে পাঠক সেই নাটক দেখছেন বা পড়ছেন তাদের মনের মধ্যেও কিন্তু একটা সমানুভূতি তৈরি হয় এবং এই সমানুভূতি থেকে তারা কিন্তু চরিত্রের সঙ্গে একীভূত হয়ে পড়ে এবং তাদের মধ্যেও কিন্তু অনুরূপ পিটি এবং ফিয়ার বোধ জেগে ওঠে। এটাকেই বলা হয়েছে ক্যাথারসিস। আমরা যদি সক্রেটিস, গ্রিস দেশেরই এক বিখ্যাত পণ্ডিত সক্রেটিসের নাম শুনি এবং উনি একটা কথা বলেছেন, উই স্মাইল থ্রু আওয়ার টিয়ার্স, আমরা আমাদের চোখের জলের মধ্য দিয়ে আমরা হাসি। এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে ট্র্যাজেডির পরিণতি। শেলি বলছেন, আওয়ার সুইটেস্ট সং আর দোজ দ্যাট টেলস অফ স্যাডেস্ট থট। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই হচ্ছে ট্র্যাজেডির যে ক্যাথারসিস, সেই ক্যাথারসিসের মুখ্য উপাদান।
আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর লিখতে গিয়ে বলেছেন যে গভীর দুঃখ হলো ভূমা, ট্র্যাজেডির মধ্যে সেই ভূমা আছে, আর এই ভূমৈব সুখম। ভারতীয় যে ভারতীয় অলঙ্কার শাস্ত্রে আমরা যখন রসের কথা পড়েছি এবং সেই সময় আমরা দেখতে পেয়েছি যে অভিনব গুপ্তের মতন পণ্ডিত, হ্যাঁ, তিনি একটা কথা বলেছিলেন, বা আনন্দবর্ধনের মতন পণ্ডিত তারা স্বীকার করেছেন যে রস যখন মানুষের মনের মধ্যে অনুভূত হয় তখন তাদের মধ্যে সাধারণীকরণ ঘটে। এই যে সাধারণীকরণ ঘটাটা, এটা একটা বিশেষ অনুভূতি, যেটা হচ্ছে পরস্য ন পরস্যেতি মমেতি ন মমেতি চ। এই যে বিষয়টা, এটাই হচ্ছে ট্র্যাজেডি নাটকে নায়ক চরিত্রের, হ্যাঁ, একদম বিনাশ বিপর্যয়ের অন্তিম মুহূর্তে পাঠক বা দর্শকের মনের মধ্যে গজিয়ে ওঠা যে বিশেষ অনুভূতি, সেই অনুভূতিটাকেই ট্র্যাজেডি নাটকে ক্যাথারসিসের পর্যায়ে নিয়ে যাবে। সবশেষে আসি বাংলা নাটকের প্রসঙ্গে। বাংলা নাটকে ট্র্যাজেডি কিভাবে এসেছে সেই নিয়ে দু চার কথা। বিষয়টা হচ্ছে এটাই যে বাংলা নাটক যখন লেখা হলো 19 শতাব্দীর মাঝামাঝি সময়, সেই সময় প্রথম যিনি ট্র্যাজেডি নাটক লিখলেন তার নাম হচ্ছে জেসি গুপ্ত বা জিসি গুপ্ত। কেউ তাকে যোগেন্দ্রচন্দ্র গুপ্ত বলেছেন, কারো রচনা কারো লেখায় তাকে গোবিন্দচন্দ্র গুপ্ত বলে আমরা পেয়ে থাকি। তো ইনার যে নাটক কীর্তিবিলাস, সেইখান থেকেই শুরু হয়েছিল ট্র্যাজেডি নাটক লেখা। কিন্তু বাংলা নাটকে ট্র্যাজেডি সেভাবে তখনও পর্যন্ত ফুটে ওঠেনি। এর পরবর্তীকালে আমরা দেখতে পেলাম যে মধুসূদন দত্ত তার 1861 সালে যখন লিখছেন তার বিখ্যাত নাটক এই কৃষ্ণকুমারী নাটকের মধ্যে ট্র্যাজেডির একটা বিরাট আবহ তিনি তৈরি করলেন, এবং কৃষ্ণকুমারী হলো প্রথম বাংলা ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক। কিন্তু মনে রাখতে হবে, কৃষ্ণকুমারী রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত তিনি কিন্তু গ্রিক ট্র্যাজেডিকে অনুসরণ করেছেন। এখন পরবর্তীকালে যারা নাটক লিখতে এলেন, হ্যাঁ, যেমন গিরিশ ঘোষ বা দ্বিজেন্দ্রলাল রায়, সাধারণ রঙ্গালয় প্রতিষ্ঠার পর তারা ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছেন দর্শকের কাছে, শ্রোতার কাছে, পাঠকের কাছে। তো গিরিশ ঘোষ বা দ্বিজেন্দ্রলাল রায় এরা কিন্তু সচেতনভাবে শেক্সপিয়রীয় ট্র্যাজেডিকে অনুসরণ করেছেন। গিরিশচন্দ্রের জনা বা বলিদান নাটক, দ্বিজেন্দ্রলাল রায়ের যে নাটকগুলো রয়েছে যেমন চন্দ্রগুপ্ত কিংবা শাহজাহান অথবা নূরজাহান, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু সচেতনভাবে সব দিক থেকে কিন্তু শেক্সপিয়রকে অনুসরণ করার চেষ্টা করেছেন। বাংলা নাটকে অনুসরণ করলেও, ট্র্যাজেডি অনুসরণ করলেও বিষয় হিসেবে যেটা দেখা গেছে যে বাঙালিরা চিরটাকাল একটা ভাবপ্রধান জাতি। জীবনবোধের যে গভীরতা থেকে এই ট্র্যাজিক বোধ বা সংবিদ মানুষকে ক্রমশ নাড়িয়ে দেয়, মানুষের অন্তরটাকে একেবারে চরমভাবে ধাক্কা দেয়, আঘাত দেয়, সেই ধরনের জীবনবোধের গভীরতা, অনুভূতির তীক্ষ্ণতা কিন্তু বাঙালিদের মধ্যে সেভাবে ছিল না। এই কারণে বাংলা নাটককে ট্র্যাজেডি লিখতে গিয়েও দেখা যাচ্ছে নাট্যকাররা কিন্তু ঠিকঠাক রূপায়ণ করতে পারছে না। দীনবন্ধু মিত্র নীলদর্পণ লিখছেন, কিন্তু নীলদর্পণ নাটকটার আগাগোড়া ট্র্যাজেডির একটা পরিবেশ আনবার চেষ্টা করলেও যখন নাটকটাকে শেষ দিকে নিয়ে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে একাধিক মৃত্যু এসে একদম যে দুঃখ বোধের যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল সেটাকে একদম তিনি ভেঙে দিলেন, ট্র্যাজেডি হয়ে উঠল মেলোড্রামা। তো যাই হোক, এরপর আমরা বাংলা নাটককে যখন দেখি 1943 বা 42 এই সময় বাংলা নাটকে একটা বিরাট আন্দোলন ঘটে গেল, নবনাট্য আন্দোলন বা গণনাট্য আন্দোলন। এবং সেই গণনাট্য আন্দোলনের ক্ষেত্রে দেখা গেল যে প্রথাসিত নায়ক চরিত্রটাকেই ভেঙে দেওয়া হলো, জনগণ মুক্ত হয়ে উঠছে, জনগণ উঠে আসছে, এবং সেখানে ট্র্যাজেডি হচ্ছে ঠিক কথাই, কিন্তু সেই ট্র্যাজেডি পাঠকের মধ্যে একটা করুণ রসের জন্ম দিচ্ছে, কিন্তু ব্যক্তি চরিত্র সেখানে কিন্তু আর উঠে আসছে না। বিজন ভট্টাচার্য, তুলসী লাহিড়ী, সলিল সেন, এই যে নাটকগুলো, বিধায়ক ভট্টাচার্য, এরা যে নাটকগুলো লিখছেন সেই নাটকের মধ্য দিয়ে কিন্তু ট্র্যাজেডি আসলেও তারা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্র্যাজেডি সেই দুঃখময়তা, হাহাকার, শূন্যতা থাকছে না। হ্যাঁ, নাটককে কিন্তু শেষকালে একটা মিলনাত্মক পরিবেশে নিয়ে যাচ্ছেন। আসলে বাঙালিরা কাঁদতে ভালোবাসে, কিন্তু পরিস্থিতির মধ্যে একটা মিল দেখাতে চায়, যে কারণে বৈষ্ণব পদাবলিতে দেখা যাচ্ছে যে মাথুর
মাথুরকে তারা মেনে নিতে পারছে না, হেসো কি হামারি দুঃখেরও নাহি ওরও, এটা যেন তারা চাইছে না। ভাব সম্মিলনকে নিয়ে আসা হচ্ছে, একটা ভাব সম্মিলনের মধ্য দিয়ে একটা মিলনের পরিবেশ তৈরি করা হচ্ছে। ফলে বাঙালিদের একদম যে শেকড়, সেই শেকড়ের মধ্যে কিন্তু ট্র্যাজেডি নেই, যে কারণে বাংলা নাটকের মধ্যে ট্র্যাজেডি থাকছে না। থাকলেও সেই ট্র্যাজেডি কিন্তু তত বেশি পাশ্চাত্য সাহিত্যের মতন, হ্যাঁ, গ্রিস দেশের মতন, ইংল্যান্ডের মতন সেখানে কিন্তু তত জনপ্রিয় হয়ে উঠছে না। বাদল সরকার আসছেন, স্ট্রিট নাটকের জন্ম দিচ্ছেন আমেরিকার মতন, কিন্তু সেই সমস্ত স্ট্রিট নাটক বা পথনাট্যগুলোতে ট্র্যাজিক পরিবেশ, সমসাময়িক যে দুর্দশা বা দুরবস্থাকে তুলে ধরা হচ্ছে, কিন্তু ট্র্যাজেডি কিন্তু সেই আকার নিয়ে আসতে পারছে না। তো যাই হোক, বাংলা নাটকে, হ্যাঁ, পরবর্তীকালে সৌমিত্র, হ্যাঁ, পরবর্তীকালে অজিতেশ বন্দ্যোপাধ্যায়, এরাও নাটক লিখছেন, হ্যাঁ, এরাও নাটক লিখছেন, ট্র্যাজিক পরিবেশ আসছে ঠিক কথায়, কিন্তু করুণ রসের আবহ সেই ক্লাসিক্যাল বা সেই রোম্যান্টিক ট্র্যাজেডির মতন, হ্যাঁ, যেটা দর্শককে কিন্তু সেইভাবে আর বিয়োগান্ত পরিস্থিতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে না। তো যাই হোক, আজকের আলোচনা এখানেই শেষ করছি। দুটো কথা বলে দিই, ট্র্যাজেডি যেহেতু নাট্য সাহিত্যের বিষয় এবং এটা হচ্ছে বিয়োগান্ত নাটক, ঠিক মিলনান্ত নাটক হিসেবে থাকে কমেডি, সেই জন্য ট্র্যাজেডি নাটকের সঙ্গে কমেডি নাটকের যে তুলনা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর একটা দিক, যে কাব্য সাহিত্য যখন আলোচনা আসে, অলঙ্কার শাস্ত্রে যখন আলোচনা আসে, সেখানেও কিন্তু ট্র্যাজেডির বিষয়টা এসে যায়। কাব্য সাহিত্যে ট্র্যাজেডির পাশাপাশি থাকে মহাকাব্য, তাই কাব্য সাহিত্যে ট্র্যাজেডির সঙ্গে মহাকাব্যের যে তুলনা বা তার যে পার্থক্য, সেটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমরা পরবর্তী যদি আলোচনায় আসি, সেই আলোচনার মধ্যে আমরা এই বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করব। সকলকে দৃষ্টিকোণের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা।